হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 9 ভৌত বিজ্ঞানের দ্রবণ অধ্যায়ের ভিডিও নম্বর 4 বা পার্ট 4। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দ্রাব্যতা সম্বন্ধে, এবং এই আলোচনা করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু দ্রাব্যতা সম্পর্কিত সমস্ত প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরবো এবং তার উত্তরগুলো বলে দেব। তো সেই জন্য তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আর একদম সিরিয়াস ভাবে ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা আমি যেভাবে বোঝাতে চাইছি সেভাবে তোমরা বুঝতে পারবে। তো দ্রাব্যতা বা সলুবিলিটি, এটা আসলে কি? খুব সিম্পল একটা ব্যাপার। দ্রাব্যতা মানে কি? দ্রবীভূত হওয়া। ঠিক আছে, দ্রাব্যতা কথার অর্থ হলো দ্রবীভূত হওয়া। এবার দ্রবীভূত হতে গেলে কোনটা কার মধ্যে দ্রবীভূত হবে সেটা বললেই যথেষ্ট। যেমন যদি বলি যে, সহজ করে বললে এইভাবে বলতে পারি যে কোন দ্রাবকের মধ্যে কোন দ্রাবক, দুটো উপাদান দ্রাবক দিয়ে আমরা সাধারণভাবে বলে থাকি, সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে। ঠিক আছে, সাধারণভাবে দ্রাব্যতা বললে এরকম বলা উচিত যে কোন দ্রাবকের মধ্যে কোন দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তাকে ওই দ্রাবকের মধ্যে, মানে ওই নির্দিষ্ট দ্রাবকের মধ্যে ওই নির্দিষ্ট দ্রাবের দ্রাব্যতা বলে। মানে সিম্পলি কোন নির্দিষ্ট দ্রাবকের মধ্যে কোন নির্দিষ্ট দ্রাবক কতটা দ্রবীভূত হতে পারে। মানে ধরো তোমার কাছে জল আছে, তো জল একটা নির্দিষ্ট দ্রাবক হয়ে গেল, তার মধ্যে তুমি ধরো লবণ যোগ করছো, তো সর্বোচ্চ কত পরিমাণ দ্রবীভূত হতে পারে লবণ, সেই সংখ্যাটাই হচ্ছে দ্রাব্যতা। এরকম ভাবে বলা উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা এর প্রসঙ্গে আরেকটা বলে দিই যে কোন দ্রাবকের মধ্যে কোন দ্রাব যদি সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হয়, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হয় তাকে আমি কি বলবো? তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। এই সম্বন্ধে পরের ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব, এই সম্বন্ধে পরের ভিডিওতে আমরা পড়বো। ঠিক আছে, এখন শুধু জেনে রাখো যে কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাব যদি সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হতে পারে, মানে ধরো তোমার কাছে একটা কোনো পাত্রের মধ্যে তুমি ধরো 100 ml জল আছে। ঠিক আছে, এবার এই 100 ml জলের মধ্যে কোনো দ্রাবক সর্বোচ্চ যত পরিমাণ দ্রবীভূত হতে পারে, ধরলাম সর্বোচ্চ 50 গ্রাম দ্রবীভূত হতে পারে, তাহলে যে দ্রবণটা তৈরি হবে তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এ সম্বন্ধে আমরা আবার ডিটেলসে পড়বো, বোঝা গেছে? এবার দ্রাব্যতার প্রসঙ্গে চলে আসি। তো তার মানে দ্রাব্যতা মানে বোঝায় কতটা দ্রবীভূত হলো। তার মানে আমাদের দুটো জিনিসের শুধু উল্লেখ করা দরকার, যে কোন দ্রাবকের মধ্যে দ্রবীভূত হলো আর সর্বোচ্চ কতটা দ্রবীভূত হলো, তাহলে দ্রাব্যতার সংজ্ঞা আমাদের কমপ্লিট হয়ে যাওয়া উচিত। কিন্তু শুধু এইটুকু বললেই কিন্তু দ্রাব্যতার সংজ্ঞা যথেষ্ট নয়, বা দ্রাব্যতাকে আমরা শুধুমাত্র কিন্তু হচ্ছে এই দুটোর হচ্ছে রাশি, মানে দ্রাব্য এবং দ্রাবক, এই দুটোর সাহায্যে কিন্তু আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না। তার কারণ যখন হচ্ছে দ্রাব্যতা নির্ণয় করা হলো, তখন দেখা গেল যে শুধুমাত্র এইটুকু ইনফরমেশন দিয়ে দ্রাব্যতা কিন্তু আমরা বোঝাতে পারছি না। তো সেই জন্য দ্রাব্যতার আবার সংজ্ঞা ঠিক করা হলো। তো এবার দ্রাব্যতার সংজ্ঞায় তার মানে আরো কি করা হলো, আরো কিছু রাশিগুলোকে নির্দিষ্ট করে ধরে নেওয়া হলো। এবার সেগুলো কেন ধরে নেওয়া হলো, বা সেগুলো ধরে নেওয়ার প্রয়োজনীয়তা কি ছিল, কেন সংজ্ঞাটা আমরা এটা বলি না, তো সেটা বোঝানোর জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো, ধরে নাও আমার কাছে কোনো লবণ আছে। ঠিক আছে, আমার কাছে কোনো লবণ আছে, লবণটার নাম হচ্ছে এক্স। এক্স যে কোনো লবণ হতে পারে, সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, যে কোনো লবণ হতে পারে। ঠিক আছে, এবার এই লবণের একটা নির্দিষ্ট পরিমাণ করে, ঠিক আছে, এই লবণের একটা নির্দিষ্ট পরিমাণ ধরো হচ্ছে এক্স, ধরো একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন ধরো 100 গ্রাম। ঠিক আছে, 100 গ্রাম এই লবণটা আমি হচ্ছে তিনজন, তোমাদের মধ্যে তিনজনকে দিলাম। তিনজনের নাম হচ্ছে এ বি সি। আমার কাছে একটা লবণ ছিল, ঠিক আছে, সেই লবণ থেকে আমি প্রত্যেককে 100 গ্রাম করে দিলাম। আচ্ছা, এবার আমি কিন্তু তোমাদের দ্রাব্যতার সংজ্ঞা ধরো প্রথমে এটাই শিখিয়েছি যে কোন দ্রাবকের মধ্যে কোন দ্রাবক সর্বোচ্চ যতটা দ্রবীভূত হতে পারে, সেটাই হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, আর আমি দ্রাবকটাও বলে দিয়েছি। দ্রাবকটা কি বলে দিয়েছি? আমি ধরে নাও জল বলে দিয়েছি। মানে দ্রাবক হিসাবে কি নিতে হবে সেটা আমি তোমাকে বলে দিলাম, জল। এবার তুমি জানো দ্রাব্যতা মানে কি? কোন দ্রাবকের মধ্যে কোন দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে। তো দ্রাবকটা এখানে নির্দিষ্ট বলে দিয়েছি জল, আর দ্রাব্যটাও হচ্ছে একটা এক্স, একটা লবণ, সেটা বলে দিয়েছি। এবার তুমি তার মানে কি করবে? তুমি বাড়িতে গিয়ে, আচ্ছা এবার এই স্টুডেন্ট বাড়িতে গিয়ে কি করলো, এবার আমি দ্রাবকের পরিমাণ কত সেটা কিন্তু বলে দিইনি, বলেছি কতটা দ্রবীভূত হবে। এবার
এই স্টুডেন্ট গুলো তখন সেটা বুঝতে পারেনি যে কতটা পরিমাণ জল দরকার বা দ্রাবক দরকার। এবার সেই জন্য তারা কি করলো, নিজের ইচ্ছা মতো বিভিন্ন পরিমাণ জল নিল। মানে ধরো এ দ্রাবক ধরো নিল, মানে এ স্টুডেন্ট ধরো নিল, ধরে না হচ্ছে 200 গ্রাম জল নিল, ঠিক আছে, পাত্রের মধ্যে 200 গ্রাম জল নিয়ে এবার হচ্ছে 100 গ্রাম এই এক্স লবণটা হচ্ছে দ্রবীভূত করলো। তো এ দেখলো যে সর্বোচ্চ কতটা দ্রবীভূত হতে পারে, দেখলো, ঠিক আছে। এবার ধরে নাও মানটা আসলো 50 গ্রাম। এটা কিন্তু আমি একটা র্যান্ডাম একটা ভ্যালু ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরলাম যে 200 গ্রাম জলের মধ্যে আমি যে এক্স লবণটা দিয়েছিলাম 100 গ্রাম করে প্রত্যেকে দিয়েছিলাম। এ স্টুডেন্ট দেখলো যে সে 200 গ্রাম জল নিয়েছিল এবং 200 গ্রাম জলের মধ্যে 50 গ্রাম দ্রবীভূত হলো, ঠিক আছে, ভালো কথা। এবার বি স্টুডেন্ট কি করলো, এবার বি স্টুডেন্ট হচ্ছে সমস্যায় পড়লো, কারণ কতটা জল নিতে হবে সেটা তো আমি বলে দিই। এবার সে কি করলো, সে হচ্ছে নিজে থেকেই হচ্ছে ধরো 300 গ্রাম জল নিল, ঠিক আছে, 300 গ্রাম জল নিল। এটা কিন্তু ভ্যালুগুলো আমি র্যান্ডাম ধরে নিচ্ছি, ভ্যালুগুলো ইম্পর্টেন্ট না, আমি কি বোঝাতে যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। তো এই 300 গ্রাম জল নিল। আচ্ছা, এবার এ হচ্ছে এক্স লবণকে দ্রবীভূত করলো। তো এ দেখলো যে হচ্ছে 60 গ্রাম দ্রবীভূত হলো, ঠিক আছে, 60 গ্রাম দ্রবীভূত হলো। কে দেখলো এটা, বি স্টুডেন্ট দেখলো যে 300 গ্রাম জলের মধ্যে এক্স লবণটা 60 গ্রাম দ্রবীভূত হলো, ঠিক আছে। আচ্ছা, এবার সিও যখন হচ্ছে বাড়ি থেকে পরীক্ষাটা করলো, জল সংগ্রহ করলো একটা পাত্রে। এবার সেও বুঝতে পারলো না যে দ্রাবকের পরিমাণটা কত নেওয়া উচিত। এবার সে হচ্ছে নিজের ইচ্ছা মতো একটু হচ্ছে জল নিয়ে নিল। তো এই ধরো 400 গ্রাম জল নিল, ঠিক আছে, 400 গ্রাম জলের মধ্যে, মানে সি যে স্টুডেন্ট, 3 নম্বর যে স্টুডেন্ট যাকে আমি সি বলছি, সে ধরো পাত্রের মধ্যে 400 গ্রাম জল নিল এবং এই যে 100 গ্রাম যে এক্স লবণটা তাকে আমি দিয়েছিলাম তাকে সে দ্রবীভূত করার চেষ্টা করলো। তো সে দেখলো যে হয়তো 70 গ্রাম দ্রবীভূত হলো এক্স লবণটা, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা। আবার বলছি, আমার কাছে একটা এক্স যে কোনো একটা লবণ ছিল, আমি তোমাদের মধ্যে যে কোনো 3 জনকে ধরে নিচ্ছি, নামটা এ বি সি, 3 জনকে আমি 100 গ্রাম করে হচ্ছে লবণটা দিলাম। এবার আমি বললাম যে এতে দ্রাব্যতা নির্ণয় করো। এবার আমি কিন্তু দ্রাব্যতা সম্বন্ধে আর কিছু বলিনি, ধরে নাও তোমাদের আমি এইটুকুনি শুধু বলেছি যে কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাবক সর্বোচ্চ কতটা দ্রবীভূত হতে পারে। তো দ্রাবকটা আমি জল বলে দিয়েছি, আর হচ্ছে দ্রাবকটা হচ্ছে এক্স লবণ। তো তোমরা বুঝলে যে কোনো সমস্যাই নেই। তো দেখবো কতটা দ্রবীভূত হচ্ছে, সেটাই দ্রাব্যতা হয়ে যাবে, তোমরা কিছু জিজ্ঞাসাও করেনি। এবার এই 3 জন স্টুডেন্ট যখন বাড়ি থেকে হচ্ছে দ্রাব্যতা নির্ণয় করার জন্য পরীক্ষাটা করলো, তো তখন তারা সমস্যায় পড়লো যে কতটা জল নিতে হবে। এই 200 গ্রাম জল নিল, তার মধ্যে দেখলো যে এক্স লবণটা 50 গ্রাম দ্রবীভূত হচ্ছে। বি হচ্ছে 300 গ্রাম জল নিল, দেখলো এক্স লবণটা 60 গ্রাম দ্রবীভূত হচ্ছে সর্বোচ্চ পরিমাণ। আর সি কি করলো, 400 গ্রাম জল নিল, তার মধ্যে দেখলো যে 70 গ্রাম সর্বোচ্চ দ্রবীভূত হচ্ছে। তার মানে এই 3টা দ্রবণকে আমি কি বলবো, সম্পৃক্ত দ্রবণ, কারণ সর্বোচ্চ পরিমাণ দ্রবীভূত হয়েছে, যে পরিমাণ দ্রাবক নেওয়া হয়েছিল তার মধ্যে 3টাই সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করেছে। এবার তারপরের দিন হচ্ছে তারা হচ্ছে আমার কাছে আসলো। এবার আমি জানতে চাইলাম যে তোমরা বলো যে দ্রাব্যতা কত। আচ্ছা, তাহলে এ স্টুডেন্ট কি বললো যে স্যার আমার হচ্ছে যে দ্রাব্যতা বেরিয়েছে 50 গ্রাম। তো আমি বললাম যে দ্রাব্যতা তো একটা সংখ্যা বোঝায়, তো তোমার দ্রাব্যতা হবে 50। তার মানে এ কত বললো, দ্রাব্যতা 50, ঠিক আছে। বি বললো হচ্ছে দ্রাব্যতা 60 গ্রাম। তো বি এখন বুঝে গেল যে দ্রাব্যতা শুধু সংখ্যা বোঝায়, 60 হলো। সি বললো দ্রাব্যতা 70, ঠিক আছে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, বা যখন এদের জিজ্ঞাসা করা হলো এবিসি প্রত্যেককে, যে একটা হচ্ছে আমি দ্রাবকটা নির্দিষ্ট করে দিয়েছিলাম জল এবং দ্রাবকটাও নির্দিষ্ট করে দিয়েছি জল, তাহলে একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে একটা নির্দিষ্ট দ্রাবের দ্রাব্যতা কি হওয়া উচিত, একই হওয়া উচিত, কিন্তু তোমাদের মানগুলো বেশি কম আসলো কেন, বা সবার মানটা সমান আসলো না কেন। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা হচ্ছে দ্রাবকের পরিমাণটা কত নিয়েছিল। তো যথারীতি এ বললো যে স্যার আমি 200 গ্রাম নিয়েছিলাম জল, বি বললো আমি 300 গ্রাম নিয়েছিলাম, সি বললো হচ্ছে 400 গ্রাম নিয়েছিলাম। এবার তখন আমি যাদের বোঝালাম যে হচ্ছে যে যেহেতু আমরা দ্রাবকের পরিমাণটা, জলের পরিমাণটা বিভিন্ন নিয়েছি, সেই জন্য দ্রাব্যতা বিভিন্ন বেরিয়েছে, বোঝা গেল। তার মানে আমাদের একটা ফ্যাক্টর কি হলো, মানে আমাদের যে তোমাদের আগে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের দ্রাব্যতার সংজ্ঞায় কোন ফ্যাক্টরটা যোগ করতে হবে, একটা হচ্ছে দ্রাবক একটা ফ্যাক্টর যোগ করতে হবে, নাহলে কিন্তু দ্রাব্যতার সংজ্ঞা আমরা বা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো না। আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা যখন এই পরীক্ষাটা করছিলে তো তোমাদের ঘরের উষ্ণতা কত ছিল, ঠিক আছে। তো এ বললো যে স্যার সেদিন হচ্ছে দুপুরে প্রচন্ড গরম ছিল, আমার ঘরের উষ্ণতা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, উপরে ঘর আমার এসি ছিল না। বি বললো যে স্যার সেদিন একটু আমি যেদিন পরীক্ষা করছিলাম সন্ধ্যার দিকে একটু বৃষ্টি হয়েছিল, উষ্ণতা একটু কমে প্রায় 30 ডিগ্রি ছিল।
আর সি বললো যে স্যার আমি হচ্ছে দুপুরে পরীক্ষা করছিলাম, কিন্তু আমার ঘরে এসি চলছিল, উষ্ণতা ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে দেখো, এখানে হচ্ছে এদের যে দ্রাব্যতা, একটা নির্দিষ্ট দ্রাবক মানে জলের মধ্যে এক্স একটা নির্দিষ্ট লবণ, এর দ্রাব্যতা একই হওয়া উচিত, কিন্তু এদের দ্রাব্যতা আলাদা হলো কেন? তার কারণ এরা দ্রাবকটা বিভিন্ন নিয়েছিল, বিভিন্ন পরিমাণ নিয়েছিল, আর কি ছিল, এরা যে উষ্ণতায় পরীক্ষা করছিল সেই পরীক্ষাধীন উষ্ণতাও কিন্তু হচ্ছে বিভিন্ন ছিল। এর ক্ষেত্রে 35 ডিগ্রি সেলসিয়াস, বি এর ক্ষেত্রে 30 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে সি এর ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস। তো এবার বুঝতে পারছো তোমরা যে হচ্ছে কেন দ্রাব্যতা বিভিন্ন বেরিয়েছিল। তো তার মানে যদি আমাকে দ্রাব্যতা সঠিকভাবে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, দ্রাবকের হচ্ছে পরিমাণটা নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে, আর কি করতে হবে, উষ্ণতাও হচ্ছে আমাকে নির্দিষ্ট করতে হবে। তার মানে এই দুটো হচ্ছে রাশি যদি আমি নির্দিষ্ট করে দিই, তাহলে কিন্তু আমার দ্রাব্যতাটা নির্দিষ্ট বেরোবে। তাহলে আমাদের দ্রাব্যতা নির্ণয় করতে সুবিধা হবে, বা আমরা কম্পেয়ার করতে পারবো যে এত উষ্ণতায় একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে একটা নির্দিষ্ট দ্রাবের দ্রাব্যতা একটা নির্দিষ্ট আসা উচিত। বোঝা গেছে ব্যাপারটা? তো সেই জন্যই কিন্তু দ্রাব্যতার সংজ্ঞা বা দ্রাব্যতা নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু ইনফরমেশনই যথেষ্ট নয়। এখানে আরো কি করতে হবে, আমাকে দুটো রাশি বা দুটো কোয়ান্টিটি আমাকে অ্যাড অন করতে হবে। কি কি? যেটা তোমরা এখান থেকে বুঝতে পারলে, একটা হচ্ছে দ্রাবক, একটা হচ্ছে দ্রাবকের পরিমাণ, আর একটা হচ্ছে উষ্ণতা। এই দুটো যদি আমি স্থির করতে পারি, নির্দিষ্ট করে দিই, তাহলে কিন্তু দ্রাব্যতাটা একই বেরোবে। তখন একই পদার্থের দ্রাব্যতা হচ্ছে একই উষ্ণতায় হচ্ছে একটা নির্দিষ্ট বেরোবে, তখন কিন্তু আমাদের সমস্যা হবে না, ঠিক আছে। তো সেই জন্য যখন দ্রাব্যতার সংজ্ঞা নির্দিষ্ট করা হলো, তখন কি করা হলো, এই দ্রাবকের পরিমাণকে নির্দিষ্ট করা হলো, আর উষ্ণতাও বলা হলো যে অবশ্যই দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করতে হবে। তার কারণ দেখো, উষ্ণতার পরিবর্তনে কিন্তু দ্রাব্যতার পরিবর্তন হচ্ছে, সেই জন্য উষ্ণতাটাও কিন্তু নির্দিষ্ট করতে হবে, আর দ্রাবকের পরিমাণটাও হচ্ছে নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে, এবার হচ্ছে যখন দ্রাব্যতার সংজ্ঞা যখন নির্ধারণ করা হলো, তখন হচ্ছে এবার সেই বিষয়ে হচ্ছে আলোচনা হলো যে দ্রাবকের পরিমাণটা কত করা যায়। তো এবার সবাই মিলে কি ডিসাইড করলো, মানে সমস্ত সায়েন্টিস্টরা মিলে কি ডিসাইড করলো, যে দ্রাবকের পরিমাণ এমন একটা করতে হবে যাতে হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা মানটাকে আমরা সহজ করে বোঝাতে পারি, মানে পার্সেন্টেজ দিয়ে আমরা বোঝাতে পারি। সেই জন্য দ্রাবকের পরিমাণটা কি করা হলো, 100 গ্রাম করে দেওয়া হলো, ঠিক আছে। সেটা হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ কত করা হলো, 100 গ্রাম করে দেওয়া হলো। আর হচ্ছে একটা উষ্ণতা নির্দিষ্ট করা হলো, মানে উষ্ণতার উপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করে, যেটা আমি এখানেও বোঝানোর চেষ্টা করলাম। তো উষ্ণতার ব্যাপারটাও কিন্তু নির্দিষ্ট করতে হবে, কত উষ্ণতায় দ্রাব্যতা কত কোনো নির্দিষ্ট পদার্থের, সেটা কিন্তু উষ্ণতার উপর ডিপেন্ড করবে। যেমন যদি একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে যে উষ্ণতার উপর কিভাবে নির্ভর করছে। দ্রাবকের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এবার উষ্ণতার ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে উষ্ণতার ব্যাপারটা আসবে, মানে উষ্ণতার উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে। ধরে নাও একটা নির্দিষ্ট লবণ, মানে ধরো খাদ্য লবণ মানে হচ্ছে আমরা যে লবণটা প্রতিদিন হচ্ছে রান্নার কাজে ব্যবহার করি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। এবার এই যদি দ্রাব্যতা দেখা যায় যে বিভিন্ন উষ্ণতায় কিন্তু এই দ্রাব্যতা হচ্ছে বিভিন্ন হবে, ঠিক আছে। উষ্ণতা আর দ্রাব্যতা কত হবে, সাধারণভাবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা কত, 35.5। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই দ্রাব্যতার পরিমাণ কত, 36। আচ্ছা, এবার 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত, এই দ্রাব্যতার পরিমাণ হচ্ছে মোটামুটি 36.6। আর 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রাব্যতা কত, প্রায় হচ্ছে 36.8। এরকম একটা ভ্যালু আছে, ঠিক আছে। তো তার মানে দেখো যে হচ্ছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কিন্তু চেঞ্জ হচ্ছে, একটু হলেও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, 36.8 এটা হচ্ছে 37.3 হবে, ঠিক আছে। তো তার মানে উষ্ণতাও কিন্তু একটা ফ্যাক্টর, এটা তোমরা বুঝতে পারছো, কারণ উষ্ণতা চেঞ্জ হলে দেখো এখানে দ্রাবকের পরিমাণ আমি নির্দিষ্ট করে দিয়েছি 100 গ্রাম। তো 100 গ্রাম জলের মধ্যে হচ্ছে কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে, সেটাও কিন্তু উষ্ণতার উপর নির্ভর করছে। বিভিন্ন উষ্ণতায় হচ্ছে কিন্তু বিভিন্ন পরিমাণ সোডিয়াম ক্লোরাইড 100 গ্রাম জলের মধ্যে দ্রবীভূত হবে, সেই জন্য উষ্ণতার ব্যাপারটা উল্লেখ করতে হবে। তো সেই জন্য ঠিক করা হলো যে দ্রাব্যতা যখন সংজ্ঞা বলা হবে, সেক্ষেত্রে কি করা হবে, দ্রাবকের পরিমাণটাকে 100 গ্রাম হচ্ছে ধরে নেওয়া হবে, এবং কোন উষ্ণতায় দ্রাব্যতা নির্ণয় করা হচ্ছে সেটাও কিন্তু নির্দিষ্টভাবে বলা হবে। বোঝা গেছে ব্যাপারটা? এই জন্য দ্রাব্যতার সংজ্ঞাতে আমরা দেখব যে দ্রাবকের পরিমাণ 100 গ্রাম এবং নির্দিষ্ট উষ্ণতা, এই দুটো কিন্তু অবশ্যই বলা থাকবে, ঠিক আছে ব্যাপারটা। সেই জন্য দ্রাবকের সংজ্ঞাটা কিন্তু এরকম
দ্রাবকের সংজ্ঞাটা আবার দেখে নি। দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা তুমি দ্রাবকের সংজ্ঞা বলতে পারো, দুটোই কিন্তু একই। আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। তুমি এটাও বলতে পারো বা তুমি এটাও বলতে পারো, কোন নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। দুটোই কিন্তু একই, শুধুমাত্র প্রথম ক্ষেত্রে সম্পৃক্ত কথাটা নেই, কিন্তু বলে দেওয়া আছে যে সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারে, একেই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বলে, আর দ্বিতীয়টাতে সম্পৃক্ত দ্রবণ বলা আছে। ঠিক আছে, যেহেতু অঙ্কের ক্ষেত্রে অনেক সময় সম্পৃক্ত দ্রবণ আমাদের দরকার হয়, সেজন্য আমি দুটোই বলে দিয়েছি, তুমি যে কোনো একটা লিখতে পারো। তো এবার দেখো যে এবার যে দ্রাব্যতের সংখ্যাটা আমি লিখেছি দুই ক্ষেত্রেই কি কি দেখো নির্দিষ্ট আছে। দেখো উষ্ণতা নির্দিষ্ট আছে, এটা আমি বোঝালাম এক্ষুনি। দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট আছে 100 গ্রাম। ঠিক আছে, আচ্ছা আর কি আছে, সম্পৃক্ত দ্রবণ বা সর্বোচ্চ কত গ্রাম দ্রবীভূত হচ্ছে সেটা বলা আছে। তার মানে দ্রাব্যতার সংজ্ঞায় হচ্ছে কি বলতে হবে, নির্দিষ্ট উষ্ণতা বলতে হবে, দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট বলতে হবে, এই দুটো বলতেই হবে। এখানে আরেকটা দেখো ব্যাপার আছে, সেই গ্রাম সংখ্যাকে, যেটা আমি আগে উদাহরণের মাধ্যমে বোঝালাম এক্ষুনি, যে যদি 60 গ্রাম দ্রবীভূত হয় সর্বোচ্চ, তাহলে দ্রাব্যতা কত হবে 60। তো সংখ্যাটাকে কেন নেওয়া হচ্ছে, তাই না? এখানেও দেখো একই জিনিস, সংখ্যা, গ্রাম সংখ্যাটাকে বলছি, কত গ্রাম দ্রবীভূত হচ্ছে শুধু সেই সংখ্যাটাকে, পুরো গ্রামটাকে কিন্তু বলছি না। তো তার মানে কি দ্রাব্যতার কোনো একক নেই? তো দ্রাব্যতার একক আছে কিনা সেটা আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝে নিই। এবার দেখো এটা কিন্তু খুব কমন একটা অঙ্ক, এরকম অঙ্ক পরীক্ষাতেও দেয় তোমাদের। দেখো অঙ্কটা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এ গ্রাম দ্রাবক বি গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করলে দ্রাব্যতা নির্ণয় করো। তাহলে টি ডিগ্রি সেলসিয়াস বলতে আমাকে হচ্ছে একটা উষ্ণতা বলে দিয়েছে, টি মানে যে কোনো একটা উষ্ণতা হতে পারে, এ হচ্ছে দ্রাব্য বলে দিয়েছে, আর বি গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। তো কিন্তু আমাকে দ্রাব্যতা যদি দ্রাব্যতার সংজ্ঞায় কি বলছে, যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে সর্বোচ্চ কত গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে পারছে, তাই তো? বা 100 গ্রাম দ্রাবক হচ্ছে দ্রাবকের মধ্যে কত গ্রাম দ্রাবক দিলে সম্পৃক্ত দ্রবণ তৈরি হচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। কিন্তু এখানে দেখো দ্রাবকটাই কিন্তু দেওয়া নেই। তো যদি দ্রাবকটা না দেওয়া থাকে অঙ্কে, তাহলে আমি কিন্তু দ্রাবক হিসাবে জলকে ধরে নিতে পারি, যেহেতু জল হচ্ছে সর্বজনীন দ্রাবক। ঠিক আছে, তো এখানে ধরে নেওয়ার দরকার নেই, শুধু আমি হচ্ছে লিখবো এইভাবে, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি দেওয়া আছে, দ্রবণের পরিমাণ কত, দ্রবণের পরিমাণ দেওয়া আছে বি গ্রাম। আচ্ছা সম্পৃক্ত দ্রবণ যখন বলা আছে, সম্পৃক্ত দ্রবণটা তোমাকে অবশ্যই উল্লেখ করতে হবে। সম্পৃক্ত দ্রবণের পরিমাণ কত, বি গ্রাম। আচ্ছা এবার টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে দ্রাবের পরিমাণ, দ্রাবের পরিমাণ কত আছে, এ গ্রাম। কিন্তু আমাকে দ্রাব্যতা বের করতে, সূত্র বের করতে গেলে কি করতে হবে, 100 গ্রাম দ্রাবকের কত গ্রাম দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে সেটা বের করতে হবে। তাহলে এখানে কিন্তু দ্রাবক দেওয়া নেই, তো দ্রাবক কি করে পারবো? তাহলে আমরা জানি কি করে দ্রাবক আমরা এখান থেকে বের করব। আমরা জানি দ্রবণ সমান সমান, আমরা কি পড়েছিলাম, দ্রবণ সমান সমান হচ্ছে দ্রাব্য প্লাস দ্রাবক। ঠিক আছে, দ্রবণ সমান সমান দ্রাব্য প্লাস দ্রাবক। তো তার মানে হচ্ছে যে দ্রাবের পরিমাণ কত, দ্রাবের পরিমাণ হচ্ছে এ গ্রাম, দ্রাবক হচ্ছে দ্রবণের পরিমাণ কত, বি গ্রাম। তার মানে অতএব দ্রাবকের পরিমাণ কত আমরা এখান থেকে পেয়ে গেলাম। দ্রাবকের পরিমাণ তাহলে কত হলো, দ্রাবক সমান সমান কি হবে, দ্রবণ মাইনাস দ্রাবক, তাহলে হচ্ছে বি মাইনাস এ গ্রাম, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে অতএব টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হলো, বি গ্রাম, বি মাইনাস এ গ্রাম দ্রাবকের মধ্যে, দ্রাবকের মধ্যে কি হয়, এ গ্রাম দ্রাবক, তাই তো? দ্রাবের পরিমাণ কত, এ গ্রাম, এ গ্রাম দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। বলতে পারবো এবার এটা? ঠিক আছে, সম্পৃক্তটা লিখলাম, দ্রবণ উৎপন্ন হয়। বুঝা গেছে? আচ্ছা এবার 1 গ্রাম দ্রাবকের মধ্যে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, এ বাই বি মাইনাস এ গ্রাম। ঠিক আছে, দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। এবার আমাকে কত বের করতে হবে, 100 গ্রাম দ্রাবকের মধ্যে কত বের করতে হবে। অতএব 100 গ্রাম দ্রাবকের মধ্যে কত হবে, এ গ্রাম, এখানেও গ্রাম ছিল,
এখানে হচ্ছে বি মাইনাস এ, এটা গ্রাম ছিল তো গ্রাম দিয়ে আমি লিখছি, নিচে হচ্ছে বি মাইনাস এ গ্রাম ইন্টু কত হয়ে যাবে, 100 গ্রামের ক্ষেত্রে কত হয়ে যাবে, ইন্টু 100 দিয়ে গুণ হয়ে যাবে। দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। আবার বলছি, প্রশ্নতে হচ্ছে দ্রবণের পরিমাণ বলে দিয়েছিল, সম্পৃক্ত দ্রবণের পরিমাণ বি গ্রাম, দ্রাবের পরিমাণ বলে দিয়েছিল এ গ্রাম। তো আমরা জানি দ্রবণ সমান সমান দ্রাবক প্লাস দ্রাবক, সেখান থেকে আমরা দ্রাবকটা বের করে নিলাম বি মাইনাস এ গ্রাম। তো আমাকে কত বের করতে হবে, নির্দিষ্ট উষ্ণতায় বি হচ্ছে 100 গ্রাম দ্রাবকের মধ্যে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, সেটাই দ্রাব্যতা। তো এখানে নির্দিষ্ট উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস, তাই লিখেছি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বি মাইনাস এ গ্রাম দ্রাবকের মধ্যে এই গ্রাম দ্রাবক দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। তাহলে একে কত, 100তে কত। তো এবার ভালো করে দেখো যে এই যেটা হচ্ছে ভ্যালুটা কত বের হলো, এ গ্রাম বাই বি মাইনাস এ গ্রাম ইন্টু 100, ঠিক আছে। তো এবার বলো যে হচ্ছে এখানে কি হবে, এখানে কি গ্রামটা থাকবে, আর দেখো এ গ্রাম কেটে যাবে, মানে গ্রামটা ক্যান্সেল হয়ে যাবে, তার ফলে আলটিমেটলি কি আসবে, মানে এক্ষেত্রে দ্রাব্যতা কত বেরোলো সেটা যদি আমি লিখি, তাহলে এক্ষেত্রে দ্রাব্যতা কত বেরোলো, দেখো এ বাই বি মাইনাস এ ইন্টু 100, তাই হলো না। এক্ষেত্রে নির্ণয় দ্রাব্যতা এক্ষেত্রে কত হলো, মানে অঙ্কের উত্তরটা আমার কত হলো, এ বাই বি মাইনাস এ ইন্টু 100, এটা হলো দ্রাব্যতার আমার সূত্র পেলাম, ঠিক আছে। তো এখানে কি কোনো হচ্ছে গ্রাম এসেছে, গ্রাম আসেনি, কারণ উপরেও গ্রাম নিচেও গ্রাম, মানে দ্রাব্যতার সেই কোনো একক আসেনি, শুধু একটা সংখ্যা এসেছে। যদি আমি ভ্যালুগুলো যদি দেওয়া থাকে, ভ্যালুগুলো পুট করলে আমি একটা সংখ্যা পেয়ে যাবো, কারণ 100 দিয়ে গুণ আছে। তো তার মানে দ্রাব্যতা আমরা কি দেখলাম, যে দ্রাব্যতার কোনো একক নেই, দ্রাব্যতা একটা এককবিহীন মাত্রাবিহীন রাশি। তো এবার যদি প্রশ্নটা তোমাকে এটা দেয় যে দ্রাব্যতার কোনো একক নেই কেন, তাহলে তুমি কি বলবে, তাহলে তুমি বলবে যে দ্রাব্যতা হলো দুটি সমজাতীয় রাশির বা দুটি সমজাতীয় ভরের অনুপাত, তাই দ্রাব্যতার কোনো একক নেই, ঠিক আছে। এবার 2 নম্বরের জন্য যদি বলতে হয় তাহলে কি বলবো, দেখো এখানে এ কি ছিল, দেখো এই প্রশ্নে এ কি ছিল, এ ছিল হচ্ছে দ্রাবের পরিমাণ, কোন দ্রবণে, এটা সম্পৃক্ত দ্রবণে। তাহলে আমরা দ্রাব্যতা সমান সমান কি বলতে পারি, এটাই কিন্তু দ্রাব্যতা নির্ণয় করার সূত্র। দ্রাব্যতা সমান সমান এইখানে কি ছিল, দ্রাবের পরিমাণ, কোন দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে। তো সম্পৃক্ত দ্রবণে দ্রাবের পরিমাণ ডিভাইডেড বাই কত হবে, দেখো কি যাচ্ছে বি মাইনাস এ। তো বি মাইনাস এ আমাদের কি হলো, দেখো বি মাইনাস এ হলো দ্রাবকের পরিমাণ, কোন দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে। সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের পরিমাণ ইন্টু কত, 100, এটাই হচ্ছে কিন্তু দ্রাব্যতার অঙ্ক বা হচ্ছে দ্রাব্যতা নির্ণয়ের অঙ্ক। আর এখানে আরেকটা কথা বলতে হবে অবশ্যই, নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, এটা এখানে উল্লেখ করতে হবে, নির্দিষ্ট উষ্ণতায়, বোঝা গেছে। তো তোমাকে যদি 2 নম্বরের প্রশ্ন দেয় যে দ্রাব্যতার কোনো একক নেই কেন, তাহলে তুমি কি বলবে, যে আমরা দ্রাব্যতার সংজ্ঞা থেকে আমরা পাই যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতা সমান সমান সম্পৃক্ত দ্রবণে দ্রাবের পরিমাণ বা সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের পরিমাণ ইন্টু 100 দিয়ে এবার বলবে যেহেতু দ্রাব্যতা দ্রাবের পরিমাণ এবং দ্রাবকের পরিমাণের অনুপাত, অর্থাৎ দুটি নির্দিষ্ট ভরের অনুপাত, সেই জন্য দ্রাব্যতার কোনো একক নেই, এটি একটি এককবিহীন এবং মাত্রাবিহীন রাশি। ক্লিয়ার ব্যাপারটা। তো তার মানে বোঝা গেল যে হচ্ছে দ্রাব্যতা জিনিসটা কি, আর দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কেন গ্রাম সংখ্যাটা বলছি। তার মানে যত গ্রাম দ্রবীভূত হবে 100 গ্রাম দ্রাবকের মধ্যে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, আমরা শুধু গ্রামটা বাদ দিয়ে শুধু সংখ্যাটা নেব। যেমন এখানে কতটা দ্রবীভূত হচ্ছিল, দ্রাবক বি গ্রাম দ্রবীভূত হচ্ছিল, কিন্তু আমরা গ্রামটাকে কিন্তু নেব না, ঠিক আছে। 100 গ্রাম দ্রাবকের মধ্যে কত হলো, এ বাই বি মাইনাস এ গ্রাম, সেখান থেকে আমরা সংখ্যাটা পেলাম। তার মানে ব্যাপারটা বোঝা গেছে। তার মানে দ্রাব্যতা ব্যাপারটা নিশ্চয়ই এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে দ্রাব্যতা নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগবে, একটা নির্দিষ্ট উষ্ণতা লাগবে, একটা হচ্ছে দ্রাবকের পরিমাণ এখানে নির্দিষ্ট 100 গ্রাম দ্রাবক। আচ্ছা, এবার যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করবে বা সর্বোচ্চ যত গ্রাম দ্রাবক দ্রবীভূত হতে পারবে, একই কথা, সেই যে গ্রাম সংখ্যাটা, শুধু সংখ্যাটাই হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতার কোনো একক নেই, ঠিক আছে। তো তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এবার আরেকটা প্রশ্নে চলে আসছে, এটা আশা করি বুঝতে পেরেছো কেন একক নেই বা দ্রাব্যতা নির্ণয়ের সূত্রটা কি করে আসবে। এই সূত্র দিয়ে কিন্তু আমরা গাণিতিক সমস্যাও সমাধান করবো, ঠিক আছে। সূত্রটা তোমরা নোট করে নাও। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দ্রাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন রাশি বা কোন কোন বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, তাহলে তুমি কি কি বলবে। আবার বলছি, দ্রাব্যতা নির্ণয় করার ক্ষেত্রে কোন কোন রাশিগুলো বা কোন কোন বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, তাহলে তুমি কি বলবে। দেখো 1 নম্বর কি হচ্ছে, উষ্ণতা, কারণ নির্দিষ্ট উষ্ণতা বলা আছে। 1 নম্বর বলবে হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা।
2 নম্বর তোমার কি লাগবে হচ্ছে 100 গ্রাম দ্রাবক, নির্দিষ্ট দ্রাবক, যেটাকে আমরা কি বল ধরে নিয়েছি 100 গ্রাম ধরে নিয়েছি সুবিধার জন্য। 3 নম্বর হচ্ছে দ্রাব্য ও দ্রাবকের হচ্ছে নাম, কারণ যদি হচ্ছে দ্রাব্য ও দ্রাবক যদি বিভিন্ন হয় তাহলে কিন্তু দ্রাব্যতাও বিভিন্ন হবে। মানে ধরো সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা ধরো একটা নির্দিষ্ট উষ্ণতায়, ধরলাম হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা জলে যা হবে অন্য কোনো দ্রাবকের মধ্যে বা ধরো হচ্ছে কেরোসিনের মধ্যে কিন্তু আলাদা হবে, প্রত্যেকটা দ্রাবকের মধ্যে আলাদা হবে, ঠিক আছে। কিন্তু আমরা 100 গ্রামেই নিব, মানে 100 গ্রাম জলেই হচ্ছে হিসেবটা করব, কিন্তু জলের ক্ষেত্রে যা হবে কেরোসিনের ক্ষেত্রে আলাদা হবে। মানে যদি আমরা একই উষ্ণতা একই রাখি, দ্রাব্য একই রাখি, কিন্তু দ্রাবকটা আমরা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু হচ্ছে তার সঙ্গে সঙ্গে দ্রাব্যতাও চেঞ্জ হবে। আশা করি ক্লিয়ার হচ্ছে। আমরা এবার দ্রাব্যতা ব্যাপারটা কি, তো দ্রাব্যতা ব্যাপারটা যদি পুরোটা সংক্ষেপে বলতে হয় তাহলে কি বলবো, যে দ্রাব্যতা আসলে হচ্ছে কতটা দ্রবীভূত হলো, কিন্তু যেহেতু উষ্ণতা অনুযায়ী বা হচ্ছে দ্রাবকের পরিমাণ অনুযায়ী দ্রাব্যতা চেঞ্জ হতে পারে, সেই জন্য দ্রাব্যতার ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট দ্রাবক 100 গ্রাম ধরে নেওয়া হয়েছে, এবং দ্রাব্য ও দ্রাবকের নাম এটা তোমাকে হচ্ছে অবশ্যই নির্দিষ্ট করে হচ্ছে উল্লেখ করতে হবে, ঠিক আছে। বুঝা গেছে? 4টে বিষয় তোমাকে উল্লেখ করতে হবে, যেটা আমি 3টের মধ্যে 2টো বলে দিয়েছি, দ্রাব্য দ্রাবকটা একসঙ্গে বলে দিয়েছি। আশা করি ক্লিয়ার হয়েছে দ্রাব্যতার ব্যাপারটা। এবার আমরা দেখবো যে হচ্ছে উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। তো তার আগে এখান থেকে আরো 2টো প্রশ্ন আসছে, ঠিক আছে, খুব কমন প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোয়েশ্চেন নাম্বার এখানে আরেকটা প্রশ্ন আসছে যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন? দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয় কেন, যেটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি। তাহলে কি বলবো এটা, যে কোন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। যদি নির্দিষ্ট পরিমাণ দ্রাবক মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে এবং নির্দিষ্ট দ্রাব্য নেওয়া হয়, তাহলেও শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন হলে কিন্তু হচ্ছে দ্রাব্যতার পরিবর্তন হবে। তাই যদি আমরা দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা নির্দিষ্ট না করি তাহলে কিন্তু আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো না, সেই জন্য দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা একই রকম প্রশ্ন, যে দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ, যেটা আমরা 100 গ্রাম নির্দিষ্ট করে দিয়েছি, তো দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট করা হয় কেন? দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট করা হয় কেন? এটা হচ্ছে আমরা বুঝলাম যে প্রথমে 3টা স্টুডেন্ট এবিসি তে যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, সেটা তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, যে হচ্ছে যদি দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট করা না হয় তাহলে কি হবে, একই দ্রাবকের মধ্যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবক কিন্তু বিভিন্ন পরিমাণে দ্রবীভূত হবে। মানে দ্রাবকের পরিমাণ বেশি হলে আমাকে বেশি দ্রাবক লাগবে, দ্রাবকের পরিমাণ কম হলে আমাকে কম দ্রাবক লাগবে। সেই জন্য দ্রাবকের পরিমাণ যদি নির্দিষ্ট করা না হয় তাহলে কিন্তু দ্রাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে। সেই জন্যই দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট অর্থাৎ 100 গ্রাম করা হয়েছে, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে আমি বলে দিলাম, তোমরা এইভাবে লিখে নিজের ভাষায় লিখতে পারো। আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, তাহলে আমি গ্রুপে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের আমি হচ্ছে আমার নিজের মতো করে লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চিন্তা করো না, এই দুটো প্রশ্ন নিয়ে না অসুবিধা হলে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আমরা দেখবো যে হচ্ছে উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। কারণ আমরা দেখলাম যে উষ্ণতার উপর দ্রাব্যতা ডিপেন্ড করছে, যেটা সোডিয়াম ক্লোরাইডের একটা ভ্যালু দিয়ে আমি বোঝালাম। তো এবার হচ্ছে আমরা ওটাই বোঝার চেষ্টা করব যে উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। তো সেটার জন্য আমরা একটা গ্রাফ পড়তে হবে, যার নাম হচ্ছে সলিবিলিটি গ্রাফ বা হচ্ছে দ্রাব্যতা লেখ। তো দ্রাব্যতা লেখটা এবার আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। এবার দেখি দ্রাব্যতা লেখ কি। তো তোমরা প্রথমে চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এরপর আমি যখন বোঝাবো দাগ দিব তো খারাপ হয়ে যাবে, সেখান থেকে তোমরা এই হচ্ছে বিষয়গুলো লিখে নিতে পারবে, ঠিক আছে। তো দ্রাব্যতা লেখ বা দ্রাব্যতা লেখচিত্র কি, এই যে এটা দেখো দ্রাব্যতা লেখচিত্র। আমি এক্স অক্ষ বরাবর কি নিয়েছি, এক্স অক্ষ বরাবর আমি উষ্ণতা নিয়েছি ডিগ্রি সেলসিয়াসে, আর ওয়াই অক্ষ বরাবর কি নিয়েছি, দ্রাব্যতা। তো যদি এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা ধরে নিয়ে আমি যদি বিভিন্ন পদার্থের বিভিন্ন উষ্ণতা যদি দ্রাব্যতার মানগুলো আমি প্রথমে প্লট করি বা স্থাপন করি এবং তারপর যদি এইভাবে যোগ করে দিই,
তাহলে যে গ্রাফ পাবো বা লেখচিত্র পাবো সেটাই হচ্ছে দ্রাব্যতা লেখচিত্র বা দ্রাব্যতা লেখ। ঠিক আছে, দেখো ওটাই লেখা আছে, এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা ধরে বিভিন্ন উষ্ণতায় দ্রাব্যতার মানগুলি প্লট করে বা উপস্থাপন করে তাদের রেখা দ্বারা যুক্ত করলে যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলা হয় দ্রাব্যতা লেখ বা দ্রাব্যতা লেখচিত্র। মানে এটা হচ্ছে একটা দ্রাব্যতা লেখচিত্র। এখানে আমি বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাব্যতা গুলো বুঝিয়েছি। ঠিক আছে, দেখো এর ভ্যালু গুলো এখানে আমি লিখে দিয়েছি। এটাতে আসছি পরে, আগে দ্রাব্যতা লেখের উপযোগিতা বা গুরুত্ব কি সেটা দেখিয়ে। দেখো কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন পদার্থের দ্রাব্যতা এই লেখচিত্র থেকে নির্ণয় করা যায়। যেমন ধরো এখানে আমি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত 12, অ্যামোনিয়াম ক্লোরাইডের 28.4, গ্লোবাল লবণের 5, খাদ্য লবণের 35.7। যদি এখানে আমি অ্যামোনিয়াম ক্লোরাইডটা দেখাইনি, এখানে আমি তিনটে দেখিয়েছি, পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে গ্লোবাল লবণ, সোডিয়াম সালফেট ডেকাহাইড্রেট, আর হচ্ছে খাদ্য লবণ বা NaCl। অ্যামোনিয়াম ক্লোরাইডটা দেখালে গ্রাফটা আরো হচ্ছে খারাপ হয়ে যেত, এটা মাঝখান দিয়ে যেত, বুঝতে অসুবিধা হতো, ওই জন্য দেখাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর পয়েন্ট আমি কি করতে পারছি, যে কোনো নির্দিষ্ট উষ্ণতা যেমন 0 ডিগ্রি সেলসিয়াসে আমি কি করতে পারছি, কোন পদার্থের দ্রাব্যতা এই লেখচিত্র থেকে আমরা সহজেই বুঝতে পারছি। যেমন এই যে ভ্যালু গুলো লিখেছি এগুলো কিন্তু আমি লেখচিত্র থেকে লিখেছি, যে 0 ডিগ্রিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত 12, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত 28.4, গ্লোবাল লবণের 5, খাদ্য লবণের 35.7। এরকম ভ্যালু গুলো আমি বুঝতে পারছি খুব সহজে। 2 নম্বর, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন পদার্থের দ্রাব্যতার কিরূপ পরিবর্তন হয় তা এই লেখচিত্র থেকে জানা যায়। যেমন আমি দেখতে পাচ্ছি যে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কি হচ্ছে, বাড়ছে। অ্যামোনিয়াম ক্লোরাইড দেখো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতাও দেখো বাড়ছে, ভ্যালুগুলো বাড়ছে। কিন্তু গ্লোবাল লবণের ক্ষেত্রে দেখো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতার মানগুলো প্রথমে বাড়ছে, তারপরে কিন্তু আবার হচ্ছে বাড়ছে না, তারপরে কিন্তু আবার বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তার মানে হচ্ছে বাড়ছে না, বোঝা গেছে? আচ্ছা, এবার তারপরে হচ্ছে যে খাদ্য লবণের ক্ষেত্রে দেখো 35.7, তারপরে 36 20 ডিগ্রিতে, তারপরে 40 ডিগ্রিতে 36.6, 60 ডিগ্রি সেলসিয়াসে 37.3, মানে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, যেটা আমি এখানে দেখিয়েছি। পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখো আস্তে আস্তে করে বাড়ছে, এই যেটা আমি দেখিয়েছি পটাশিয়াম নাইট্রেট। গ্লোবাল লবণ দেখো প্রথমে হচ্ছে বাড়ছে, তারপরে 32.4 ডিগ্রি সেলসিয়াসের পরে কমছে। দেখো প্রথমে বৃদ্ধি পাচ্ছিল, তারপরে হচ্ছে দেখো একই আছে বা হচ্ছে কমে যাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, এবার 3 নম্বর, একই উষ্ণতায় 2 বা ততোধিক পদার্থের দ্রাব্যতা তুলনা করতে পারা যায়। যেমন হচ্ছে যে তুমি যদি বলো যে 20 ডিগ্রি সেলসিয়াসে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত 32, অ্যামোনিয়াম ক্লোরাইডের 37.2, গ্লোবাল লবণের 19.4, খাদ্য লবণের 36, মানে আমি একই উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাব্যতার তুলনা করতে পারছি। অবশ্যই সেই বিভিন্ন পদার্থের দ্রাব্যতা লেখচিত্রগুলো আমাকে আঁকতে হবে, তাহলে আমি তুলনা করতে পারবো। 4 নম্বর, কোনো সম্পৃক্ত দ্রবণকে শীতল করলে কি পরিমাণ কঠিন দ্রাবক ক্লাসিত হবে তা জানা যায়। আচ্ছা, আর 5 নম্বর, দুটি পদার্থের মিশ্র দ্রবণের উষ্ণতা কমালে কোন পদার্থটি আগে দ্রবণ থেকে পৃথক হবে তা জানা যায়। তো 4 আর 5 নম্বরটা কিন্তু এখন হচ্ছে আমি বোঝাতে পারবো না, তার কারণ হচ্ছে আমাকে প্রথমে কেলাসন প্রক্রিয়া কি সেটা বুঝতে হবে। তো কেলাসন প্রক্রিয়া যখন বোঝাবো তখন এই দুটো পয়েন্ট আমি বলে দেবো, তখন আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তোমরা শুধুমাত্র এখন এই 3টা বুঝতে পারবে, এই দুটো শুধু তোমরা পড়ে নাও। তো তোমরা এই 5টা হচ্ছে দ্রাব্যতা লেখের উপযোগিতা বা গুরুত্ব বললে এই 5টা বলবে। ঠিক আছে, আর এই ছকের মাধ্যমে আমি কি বুঝিয়েছি, এই ছকের মাধ্যমে আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে দ্রাব্যতার সঙ্গে সঙ্গে বিভিন্ন হচ্ছে লবণ এর দ্রাব্যতার কি পরিবর্তন হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এটা কিন্তু এই গ্রাফ থেকে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দ্রাব্যতার লেখ বুঝতে পেরেছো, এক্স অক্ষ বরাবর উষ্ণতা নেব আর ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা নেব। এবার বিভিন্ন উষ্ণতায় পদার্থের দ্রাব্যতা, বিভিন্ন লবণের দ্রাব্যতা গুলো যা হবে সেগুলো আমরা হচ্ছে প্লট করব, তারপরে এগুলোকে রেখা দিয়ে যোগ করলে তোমরা যেভাবে গ্রাফ আঁকো যে গ্রাফটা পাবো সেটাই হচ্ছে দ্রাব্যতা লেখচিত্র। আচ্ছা, এই দ্রাব্যতা লেখচিত্র থেকে কিন্তু আমরা আরেকটা ব্যাপারও বুঝতে পারছি, যে দেখো যে কোনো কোনো লবণের হচ্ছে গ্রাফটা দেখেই বুঝতে পারছি, যেমন পটাশিয়াম নাইট্রেটের কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বাড়ছে, সোডিয়াম ক্লোরাইডের কিন্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতার খুব একটা পরিবর্তন হচ্ছে না, মানে একই থাকছে। আবার গ্লোবাল সল্টের ক্ষেত্রে দেখছি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা প্রথমে বাড়ছে, তারপরে কিন্তু আবার কমছে। ঠিক আছে, আবার হচ্ছে কোন পদার্থের ক্ষেত্রে দেখবো যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু দ্রাব্যতা হচ্ছে কমে যাবে, যেমন হচ্ছে কলিচুন। ঠিক আছে, কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে যায়। তো এই ব্যাপারগুলো এবার আমরা দেখবো যে হচ্ছে দ্রাব্যতা কোন কোন বিষয়গুলো দ্বারা প্রভাবিত হয় সেটা এবার আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা দ্রাব্যতা লেখের কিন্তু এই পয়েন্টগুলো হয় স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা হচ্ছে নোট করে নাও, বিশেষ করে কাকে বলে আর হচ্ছে উপযোগিতা, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে। আর ভ্যালুগুলো কিন্তু মনে রাখার দরকার নেই,
আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য দেখিয়েছি, ঠিক আছে। তো দ্রাব্যতা লেখা তোমরা এখান থেকে নোট করে নাও, ঠিক আছে। এবার দেখে নি দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, তো তার জন্য দ্রাব্য এবং দ্রাবক কি কি হবে সেটা কিন্তু আগে আমাদের প্রথমে জানতে হবে। যেমন আমি প্রথম ক্ষেত্রে নিয়েছি যে তরল দ্রাবক এবং কঠিন দ্রাবক। মানে যদি কোনো তরল দ্রাবক হয় এবং তার মধ্যে যদি কোনো কঠিন দ্রাবককে আমরা দ্রবীভূত করি, তাহলে যে তার দ্রাব্যতা বা দ্রাবের দ্রাব্যতা সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে। তাই প্রথম হচ্ছে দ্রাবের প্রকৃতি। দ্রাবের প্রকৃতি কিভাবে হলো, এখানে দেখো যে 0°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 12, অ্যামোনিয়াম ক্লোরাইড 28.4, গ্লোবাল লবণের 5, খাদ্য লবণের 35.7। তারপরে আমরা কি দেখছি যে একই উষ্ণতায় বিভিন্ন দ্রাবের দ্রাব্যতা বিভিন্ন হচ্ছে, ঠিক আছে। তার মানে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে। আচ্ছা, এবার দ্রাবকের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে, তাহলে বলতে হয় যে সোডিয়াম ক্লোরাইড, যেমন এখানে গ্রাফটা গেছি, বুঝতেই পারছো গ্রাফ থেকে যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু এই যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা লেখচিত্র। সোডিয়াম ক্লোরাইড কিন্তু হচ্ছে জলে বেশ ভালো রকম দ্রাব্য, আমরা গ্রাফ থেকে বুঝতে পারছি। কিন্তু বেনজিন বা অ্যালকোহলে কিন্তু প্রায় অদ্রাব্য। তার আমরা কি বুঝতে পারছি যে কঠিন যদি দ্রাব্য হয় আর যদি তরল দ্রাবক হয়, তাহলে কোনটা একটা ফ্যাক্টর, দ্রাবকের প্রকৃতিও একটা ফ্যাক্টর। মানে আমরা দ্রাবক হিসাবে কি ব্যবহার করছি সেটা একটা ফ্যাক্টর। অবশ্যই 100 গ্রামই ব্যবহার করতে হবে, কিন্তু সোডিয়াম ক্লোরাইড হচ্ছে জলের মধ্যে বেশ ভালো রকম দ্রবীভূত হচ্ছে বা দ্রাব্যতা নির্ণয় করা যাচ্ছে, কিন্তু বেনজিন বা অ্যালকোহলে কিন্তু প্রায় অদ্রাব্য, দ্রবীভূতই হচ্ছে, ঠিক আছে। সেটা দ্রাবকের প্রকৃতি কি হবে সেটাও একটা ফ্যাক্টর। এবার হচ্ছে উষ্ণতার জন্য কিন্তু বিভিন্ন রকম আছে, আর এগুলো থেকে কিন্তু তোমাদের প্রচন্ড খুঁটিয়ে শর্ট কোয়েশ্চেন আসে। তো প্রথমে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বাড়ে, উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা কমে, এরকম পদার্থ কি কি হবে। তো গ্রাফ থেকে দেখো, প্রথমে আমরা একটা দেখতেই পাচ্ছি, দেখো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা বাড়ছে, তার মানে উষ্ণতা কমালে কি হবে, দ্রাব্যতা কমবে। এরকম পথে ওদের উদাহরণ কি হবে, চিনি, পটাশিয়াম নাইট্রেট KNO3, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এটা লেড নাইট্রেট PbNO3 ঠিক আছে। এবার বি নম্বর দেখো, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায়। মানে যেমন দেখো এখানে গ্রাফে একটা দেখো, এটা এঁকেছিলাম, খনিচুনের ক্ষেত্রে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কারণ ডান দিকে কিন্তু উষ্ণতা বাড়ছে, কিন্তু দেখো দ্রাব্যতা কমে যাচ্ছে। তো উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে, এমন কি হবে, কলিচুন একটা হতে পারে CaOH2, এছাড়া আর কি হবে, ক্যালসিয়াম সালফেট CaSO4, ক্যালসিয়াম নাইট্রেট CaNO3, ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, ঠিক আছে। এবার সি নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রথমে বাড়ে, তারপরে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায়। এর উদাহরণ কি হবে, যেমন দেখো এখানে গ্রাফে দেখো, উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পেল, তারপরে আবার কিন্তু উষ্ণতা বাড়াচ্ছে, কারণ যত ডান দিকে যাচ্ছে তত কিন্তু উষ্ণতা বাড়তে থাকছে। কিন্তু দেখো প্রথমে বাড়তে একটা নির্দিষ্ট উষ্ণতায় 32.4°C উষ্ণতায় দ্রাব্যতা সব থেকে বেশি হলো, তারপরে কিন্তু হচ্ছে কি হচ্ছে, দ্রাব্যতা কমে গেল, ঠিক আছে, বোঝা গেল এটা। তো এর উদাহরণ হিসেবে কি হবে, গ্লোবাল লবণের সংকেত কি ওখানে লিখে দিয়েছি, Na2SO4, বা সেন্টার ডট, এটাকে বলে সেন্টার ডট, কত হবে 10H2O, এটা হচ্ছে গ্লোবাল লবণ। ফেরাস সালফেট হতে পারে এরকম, ফেরাস সালফেটের সংকেত কি হবে, FeSO4, দিতে পারো বা সেন্টার ডট, মানে একটা ডট দিতে পারো 7H2O। কাপড় কাচা সোডা এরকম হতে পারে, কাপড় কাচা সোডার সংকেত কি, NO2CO3, বা সেন্টার ডট 10H2O। এদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা প্রথমে বাড়বে, কিন্তু তারপরে উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমে যাবে, ঠিক আছে। এবার ডি নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা পায় অপরিবর্তিত থাকে। মানে উষ্ণতা বৃদ্ধি করছি, কিন্তু দ্রাব্যতার খুব পরিবর্তন সেরকম হচ্ছে না, বা পরিবর্তন খুবই নগণ্য হচ্ছে, সেটা আমরা বলছি প্রায় অপরিবর্তিত থাকছে। যেমন এই যে এটা দেখো, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গ্রাফ দেখো, দ্রাব্যতা লেখচিত্র দেখো, ডান দিকে কিন্তু উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু দ্রাব্যতা প্রায় একই থাকছে, খুব বেশি পরিবর্তন হচ্ছে না। তুমি হচ্ছে এখানেও দেখতে পারবে 35.7, তারপরে 20 ডিগ্রিতে 36 হলো, 40 ডিগ্রিতে 36.6, 60 ডিগ্রিতে 37.3। মানে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে অনেকটা, কিন্তু সেই অনুযায়ী দ্রাব্যতার খুব বেশি পরিবর্তন হচ্ছে না, সেটা আমরা বলছি প্রায় অপরিবর্তিত থাকছে। তো এর উদাহরণ কি হবে, খাদ্য লবণ তোমরা সকলের সংকেত জানো, NaCl বা সোডিয়াম ক্লোরাইড। এছাড়া আর কি হতে পারে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, ঠিক আছে। এই প্রত্যেকটা কিন্তু তোমরা ভালো করে খাতায় নোট করে নাও, এগুলো থেকে কিন্তু খুবই খুঁটিয়ে প্রশ্ন দেয় যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন কয়েকটি পথের উদাহরণ দাও,
উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা অপরিবর্তিত থাকে এমন কয়েকটি পদের উদাহরণ দাও। প্রথমে বাড়ে তারপরে কমে এমন কয়েকটি পদের উদাহরণ দাও। বুঝতে পারছো প্রশ্নগুলো? এরকম কিন্তু খুব প্রশ্ন দেয়। বোঝা গেছে? আচ্ছা, এবার তারপরে দেখা হচ্ছে যে চাপের প্রভাব। আমরা এটা কি পড়ছি? তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রাব্যতা। মানে যদি দ্রাবকটা তরল হয় আর দ্রাবকটা যদি হচ্ছে কঠিন হয় তাহলে দ্রাব্যতা মূলত এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। দ্রাবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং হচ্ছে উষ্ণতা। উষ্ণতার মধ্যে আবার বিভিন্ন রকম ব্যাপার আছে, এগুলো আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে? এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রাব্যতা উপর চাপের কোনো প্রভাব আছে কিনা, তাহলে কি বলবো? যে যদি তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রাব্যতার উপর কিন্তু চাপের প্রভাব হচ্ছে নগণ্য। ঠিক আছে? তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রাব্যতার ক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব নগণ্য। মানে যদি দ্রাবকটা তরল হয় আর দ্রাবকটা কঠিন হয় তার ফলে কিন্তু আমরা চাপের বৃদ্ধি করি বা চাপের হ্রাস করি, দ্রাব্যতার কিন্তু হচ্ছে কোনো পরিবর্তন প্রায় হবে না বললেই চলে। সেই জন্য তোমরা এক কথাই বলতে পারো যে তরল দ্রাবকে কঠিন দ্রাবের দ্রাব্যতার উপর চাপের কোনো প্রভাব নেই, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারগুলো? এবার একটা স্পেশাল কেস দেখো, কোনটা হচ্ছে গ্লোবাল লবণেরটা, যেটা আমি এখানে লেখচিত্র রেখেছি। দেখো গ্লোবাল লবণের ক্ষেত্রে কি হচ্ছে? উষ্ণতা বৃদ্ধি করছে, দ্রাব্যতাও বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট উষ্ণতা, এই উষ্ণতা কত? 32.4। এই উষ্ণতা কি হচ্ছে? দ্রাব্যতা সর্বোচ্চ হচ্ছে। তারপরে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রাব্যতা আস্তে আস্তে কমছে। ঠিক আছে? সেই জন্য এটা আমি এখানে উদাহরণ দিয়েছিলাম যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রথমে বাড়ে, তারপরে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায়। তার উদাহরণ কি হবে? গ্লোবাল সল্ট। এবার প্রশ্ন হচ্ছে এরকম কেন হয়, এটাও প্রশ্ন দিতে পারে যে গ্লোবাল সল্টের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পেল, ঠিক আছে, কিন্তু উষ্ণতা হ্রাস পেলে দ্রাব্যতা আবার হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা আবার কমে যাচ্ছে কেন? এরকম এরকম বৈপরীত্য কেন লক্ষ্য করা যাচ্ছে? তাহলে ভালো করে দেখো, গ্লোবাল লবণের সংকেতটা কি? দেখো Na2SO4 10H2। তো তার মানে এইটাকে কি বলা হয়? কেলাস জল বা কেলাস ক্রিস্টাল ওয়াটার। ঠিক আছে? তো যখন হচ্ছে যে প্রথম অবস্থায় সোডিয়াম সালফেটের মধ্যে বা গ্লোবাল লবণের মধ্যে 10 অণু কেলাস জল আছে, তো সেই জন্য উষ্ণতা বৃদ্ধি করলে কি হচ্ছে? কেলাস জলটা হচ্ছে আস্তে আস্তে করে কি হবে? বাষ্পীভূত হবে। তো এবার সম্পূর্ণ কেলাস জলটা কখন বাষ্পীভূত হচ্ছে? 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণ কেলাস জলটা বাষ্পীভূত হচ্ছে। কেন বাষ্পীভূত হবে? আমি উষ্ণতা বৃদ্ধি করছি। এবার উষ্ণতা বৃদ্ধি করতে করতে 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হচ্ছে? সম্পূর্ণ কেলাস জলটা বাষ্পীভূত হচ্ছে। মানে কেলাস জল আর একটুও নয়। তার ফলে কি আছে এখন? এখন শুধুমাত্র সোডিয়াম সালফেট লবণটা আছে, মানে পাউডারটা আছে। তো এবার বলো যে কোন ক্ষেত্রে বেশি হচ্ছে দ্রবীভূত হবে? যদি জল যুক্ত থাকে তাহলে, নাহলে জল, বা যদি হচ্ছে জল না যুক্ত থাকে তাহলে কোন ক্ষেত্রে বেশি দ্রবীভূত হবে? অবশ্যই যদি জল যুক্ত থাকে তাহলে বেশি দ্রবীভূত হবে। এই জন্যই কিন্তু প্রথমে হচ্ছে দ্রাব্যতা বাড়ছে, কিন্তু যখন এই কেলাস জলটা মানে 10 অণু জলটা সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে যাচ্ছে তখন সোডিয়াম সালফেটটা কি রূপে বর্তমান থাকছে? শুধুমাত্র লবণ রূপে বর্তমান থাকছে, এর মধ্যে কোনো জল থাকছে না। সেই জন্য হচ্ছে দ্রাব্যতা কমে যাচ্ছে। আবার বলছি, সোডিয়াম সালফেট বা ডেকাহাইড্রেট বা গ্লোবাল লবণের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বাড়ছে, তারপরে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে কেন? তার উত্তর কি বলবো? যে গ্লোবাল লবণের উষ্ণ হচ্ছে সংকেত Na2SO4 10H2O, মানে গ্লোবাল লবণের মধ্যে কিন্তু 10 অণু কেলাস জল যুক্ত আছে। এবার উষ্ণতা বৃদ্ধি করলে কি হচ্ছে? এই কেলাস জলটা আস্তে আস্তে বাষ্পীভূত হচ্ছে। এবার সম্পূর্ণ বাষ্পীভূত কখন হচ্ছে? 32.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে? কেলাস জল থাকার জন্য ভালো মতো দ্রবীভূত হচ্ছিল, কিন্তু যখনই 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসলো তখন কি হলো? তখন কিন্তু এই কেলাস জলটা আর নেই, কেলাস জলটা সম্পূর্ণ বাষ্পীভূত হয়ে গেছে। তখন কি আছে? শুধুমাত্র সোডিয়াম সালফেটটা হচ্ছে লবণ রূপে বা কঠিন অবস্থায় বর্তমান থাকছে। তার ফলে কেলাস জলের অনুপস্থিতিতে কি হচ্ছে? গ্লোবাল লবণের দ্রাব্যতা কমে যাচ্ছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বোঝা গেছে? আচ্ছা, এবার এই যে হচ্ছে তাপমাত্রা, যে তাপমাত্রায় হচ্ছে এই বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রানজিশন তাপমাত্রা। ট্রানজিশন তাপমাত্রা। যেমন গ্লোবাল লবণের ক্ষেত্রে কোন তাপমাত্রা এই বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে? বৈপরীত্য বলতে উষ্ণতা বৃদ্ধি না পেয়ে কমছে, এটা একটা হচ্ছে বৈপরীত্য। এটা কোন উষ্ণতা দেখা যাচ্ছে? গ্লোবাল লবণের ক্ষেত্রে 32.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেই জন্য এই গ্লোবাল লবণের ক্ষেত্রে এই 32.4 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রাটা হচ্ছে ট্রানজিশন তাপমাত্রা। বোঝা গেল? ট্রানজিশন তাপমাত্রা কি? যে তাপমাত্রায় উষ্ণতার বৈপরীত্য লক্ষ্য করা যায়, যে তাপমাত্রায় দ্রাব্যতার
এই বৈপরীত্য লক্ষ্য করা যায়। এই শুধু এটুকুটা লিখলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু আগে বুঝিয়ে দিতে হবে ব্যাপারটা, বা গ্লোবাল লবণ তুমি বোঝাতে পারো যে গ্লোবাল লবণের ক্ষেত্রে 32.4°C পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারপরে উষ্ণতা বৃদ্ধি করলেও দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। তো তার মানে 32.4°C তাপমাত্রা কি হচ্ছে, দ্রাব্যতার এই বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। এই তাপমাত্রাকে বলা হয় ট্রানজিশন তাপমাত্রা। যেমন গ্লোবাল লবণের ক্ষেত্রে তাপমাত্রা কত, 32.4°C। হ্যাঁ, কিন্তু আরো নিখুঁত ভাবে বললে এই তাপমাত্রা কত হবে, মানে অ্যাকচুয়াল বলতে গেলে এই তাপমাত্রা 32.38°C। ঠিক আছে, 32.38°C। এটাকে আমরা রাউন্ড ফিগারে 32.4° ধরে নিচ্ছি। তো তোমরা 32.4 বললেও কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক হবে। ঠিক আছে, রাউন্ড ফিগারে এটাও ঠিক হবে। বোঝা গেছে ব্যাপারগুলো? তার মানে তরল দ্রাবকে যদি কঠিন দ্রাবক দ্রবীভূত থাকে তাহলে তার হচ্ছে দ্রাব্যতা কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় এবং সেই সম্পর্কিত বিভিন্ন প্রশ্নগুলো সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এবার একটা প্রশ্ন আলোচনা করা হয়নি, যেটা খুব ইজি প্রশ্ন, যেটা হলো পরীক্ষাতে দেয়। তো সেই প্রশ্নটা হচ্ছে আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, যেমন হচ্ছে যে এই ছক থেকে দেখতে পাচ্ছি 20°C তাপমাত্রায় খাদ্য লবণের দ্রাব্যতা কত, 36। তো তোমাকে যদি এই প্রশ্নটাই করা হয় যে 20°C তাপমাত্রায় খাদ্য লবণের দ্রাব্যতা হচ্ছে 36 বলতে কি বোঝো, তাহলে কি বলবো? তো দ্রাব্যতা মানে আমরা কি জানি যে 100°C উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ কত গ্রাম দ্রাবক দ্রবীভূত হতে পারে। তাহলে আমরা কি বলবো, যে বলতে বুঝি যে 20°C উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ, আচ্ছা আরেকটা কথা আমি বলেছিলাম যে যদি দ্রাবকের পরিমাণ, দ্রাবক কিছু নির্দিষ্ট উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে আমরা দ্রাবকটাকে কি ধরতে পারবো, জল ধরতে পারবো। সেই এখানে আমি জল ধরে নিচ্ছি। ঠিক আছে, তোমরা এরকম ধরতে পারবে, কারণ কি বলবে, জল হচ্ছে সর্বজনীন দ্রাবক। তাই এটা বলতে বুঝি যে 20° উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বোচ্চ 36 গ্রাম খাদ্য লবণ দ্রবীভূত হয়, দ্রবীভূত হতে পারে, এবং এর ফলে কি হয়, খাদ্য লবণের কি হবে, সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি হয় কত উষ্ণতায়, 20°C উষ্ণতায়। বোঝা গেছে? এরকমও কিন্তু একটা প্রশ্ন দেয়। তো এটা আমরা দ্রাব্যতার সংজ্ঞা থেকে বুঝতে পারছি যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় দ্রাব্যতা বলতে কি বোঝায়, যে 100 গ্রাম জলে বা দ্রাবকের মধ্যে সর্বোচ্চ কত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকতে পারে। তো দ্রাব্যতার সংজ্ঞা কিন্তু আমরা বলেছিলাম যে দ্রাব্যতার ক্ষেত্রে আমরা কোনো একক উল্লেখ করব না, কিন্তু যখন বলবো তখন কিন্তু আমরা বলবো যে অত গ্রাম দ্রাবক দ্রবীভূত থাকতে পারে 100 গ্রাম জলে বা 100 গ্রাম দ্রাবকে, এবং তার ফলে কি হবে, সেই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। যেমন এক্ষেত্রে খাদ্য লবণের সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে। এবার আমরা দেখবো যে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, এবার দেখে নিই যে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অর্থাৎ যদি দ্রাবক তরল হয় এবং দ্রাবক গ্যাস হয়, তাহলে তরল দ্রাবকের মধ্যে সেই গ্যাসের দ্রাব্যতা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে উষ্ণতা, তো 1 নম্বর এখানে পয়েন্ট দিয়েছে, এটা হবে উষ্ণতার উপর। একটা উষ্ণতার উপর নির্ভর করে, একটা হচ্ছে চাপের উপর নির্ভর করে। এই দুটো বিষয়ের উপর মূলত নির্ভর করে। আচ্ছা, এবার উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে আমরা দেখলাম যে হচ্ছে যদি তরল দ্রাবকে কঠিন দ্রাবক দ্রবীভূত থাকে তাহলে কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়তেও পারে, কমতেও পারে, আবার প্রথমে বৃদ্ধি পেয়ে তারপরে হ্রাস পেতেও পারে, বিভিন্ন রকম হতে পারে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে দেখা গেছে যে তরল দ্রাবকে যদি কোনো গ্যাসীয় পদার্থ দ্রবীভূত থাকে তাহলে তার দ্রাব্যতা কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায় এবং উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা বৃদ্ধি পায়। হ্যাঁ, কিরকম হলো ব্যাপারটা, ধরো কোনো হচ্ছে, যেমন ধরো জল, তো জলের মধ্যে কি থাকে, অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। এবার আমরা যখন জলের উষ্ণতা বৃদ্ধি করছি, মানে জলকে যখন আমরা ফোটাচ্ছি সাধারণ কথায়, তখন কি হচ্ছে, সেই যে অক্সিজেন বা সামান্য কার্বন ডাই অক্সাইড সেটা কি জলের মধ্যে ডুবে থাকবে না বাইরে বেরিয়ে যাবে? উত্তর হচ্ছে যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করব তখন কি হবে, গ্যাসের অণুগুলো প্রসারিত হবে এবং জলের মধ্য থেকে বাইরে বেরিয়ে যাবে। তো তার মানে দ্রাব্যতা বাড়লো না কমলো? যদি জল থেকে বাইরে বেরিয়ে যায় তার মানে জলের মধ্যে আর ডুবে নেই,
তো ডুবে নেই মানে দ্রাব্যতা কমে গেছে, বোঝা গেছে? তো সেই জন্য কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাবে, এবং উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা বৃদ্ধি পায়। কারণ যদি আমি হচ্ছে উষ্ণতা হ্রাস করে দিই বা সেই জলটাকে যদি আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, তাহলে কি হবে, জলের মধ্যে যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গুলো দ্রবীভূত আছে, তারা কি হবে, কম উষ্ণতার সংস্পর্শে আসার ফলে তারা হচ্ছে সংকুচিত হবে, তারা হচ্ছে জলের মধ্যে আরো বেশি পরিমাণ ডুবে থেকে যাবে। তার ফলে কিন্তু উষ্ণতা হ্রাসে দ্রাব্যতা কি হবে, বৃদ্ধি পাবে, আরো বেশি পরিমাণ দ্রবীভূত হবে। দ্রাব্যতা বৃদ্ধি পাওয়া মানে বেশি পরিমাণ দ্রবীভূত হবে, ঠিক আছে? এই জন্যই দেখা যাচ্ছে যে জল ফোটালে হচ্ছে জলে দ্রবীভূত বায়ু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এই প্রশ্নটা দিতে পারে বা একটা একই রকম প্রশ্ন দিতে পারে যে জল ফোটানোর সময় আমরা হচ্ছে ধোঁয়া নির্গত হতে দেখি কেন? এটা কিন্তু এই দ্রাব্যতার জন্যই হচ্ছে। যখনই আমরা জল ফোটাচ্ছি, মানে জল যখন কি বলে হচ্ছে তার হচ্ছে স্ফুটনাঙ্কের উষ্ণতায় চলে আসছে, তখন কি হচ্ছে, জলের উষ্ণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তার ফলে জলের মধ্যে দ্রবীভূত থাকা গ্যাস যেমন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গুলো কি হবে, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা হ্রাস পাওয়া মানে কি, আগে যেমন দ্রবীভূত ছিল এখন কিন্তু আর দ্রবীভূত হবে না, গ্যাসের অণুগুলো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রসারিত হয়ে বাইরে বেরিয়ে যাবে। ওটাকে আমাদের মনে হয় যে জল ফুটতে থাকলে একটা ধোঁয়ার মতো বেরোবে, ওটা কিন্তু আসলে জলের মধ্যে দ্রবীভূত থাকা অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে হবে, এটা কিন্তু খুব ভালো করে বুঝবে। আর এটা কিন্তু খুব বেশি শর্ট প্রশ্ন দেয় যে উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি না হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু হ্রাস পাবে, কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসগুলো কি হবে, বাইরে বেরিয়ে যাবে, মানে ডুবে থাকবে না। তো ডুবে থাকবে না মানে দ্রাব্যতা কমে গেছে। আর উষ্ণতা হ্রাস পেলে কি হবে, গ্যাসের অণুগুলো আরো বেশি পরিমাণ ডুবে থাকবে, সেই জন্য দ্রাব্যতা বৃদ্ধি পাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে যে চাপের উপর কিভাবে নির্ভর করে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা, এটা কিন্তু মাথায় রাখতে। দেখো, চাপ বৃদ্ধি করলে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং চাপ হ্রাস পেলে হ্রাস পায়। খুব ইজি, মানে যদি আমরা কোনো তরলের মধ্যে গ্যাস দ্রবীভূত আছে, এবার আমরা যদি চাপ বৃদ্ধি করি তাহলে কি হবে, ওই গ্যাসের অণুগুলো আরো বেশি পরিমাণ ডুবে যাবে, তার ফলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। এবং যদি চাপ হ্রাস করি, যদি আমরা চাপ কমিয়ে দিই, তাহলে কি হবে, গ্যাসের অণুগুলো প্রসারিত হবে, বাইরে বেরিয়ে যাবে, তার ফলে দ্রাব্যতা হ্রাস পাবে। তো এই যে সম্পর্ক তরলের হচ্ছে মধ্যে গ্যাসের দ্রাব্যতা, চাপ বৃদ্ধি পেলে বৃদ্ধি পাচ্ছে, চাপ হ্রাস পেলে হ্রাস পাচ্ছে, এই সম্পর্কিত একটা বিখ্যাত সূত্র আছে, বিজ্ঞানী হেনরির সূত্র। এটাও কিন্তু লিখে দিতে পারে। তো আমি পুরোটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো সূত্রটা কি বলছে, নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতা কিন্তু নির্দিষ্ট রাখতে হবে, মানে আমি যদি উষ্ণতাও বৃদ্ধি করি আবার চাপও বৃদ্ধি করি তাহলে কিন্তু একই রকম দেখা যাবে না, ঠিক আছে? তো সেই জন্য যে কোনো একটাকে স্থির রাখতে হবে। তো নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট আয়তনের তরলে একটি গ্যাসের দ্রাব্যতা গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। তার মানে কি বলছে, যে দ্রাব্যতা সমানুপাতিক কি চাপ, কখন, যখন হচ্ছে উষ্ণতা স্থির, যখন উষ্ণতা স্থির আর কি, আর হচ্ছে আয়তনও স্থির, ঠিক আছে? আমি শুধু বোঝানোর জন্য বললাম, তোমাদের লেখার দরকার নেই, তোমাদের যেটা লিখতে হবে ওটা আমি নীল কালিতে তোমাদের লিখে দিয়েছি, ঠিক আছে? তাহলে সহজ করে কি মনে রাখবে, হেনরির সূত্র কি বলছে, যে উষ্ণতা স্থির থাকে আর আয়তন স্থির থাকে, মানে প্রথমে যে আয়তনের দ্রাবক ছিল বা প্রথমে যে আয়তনের তরল ছিল বা জল ছিল, পরেও আয়তনটা একই আছে আর উষ্ণতাও একই আছে, তাহলে কি হবে, চাপ যত বাড়াবো দ্রাব্যতা সেই অনুযায়ী বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার এখানে শর্ত কি, শর্ত হচ্ছে যে আমি ধরো হচ্ছে যে তরল দ্রাবকের মধ্যে গ্যাসীয় পদার্থ মিশালাম, মানে গ্যাস মিশালাম, কিন্তু এবার এরা যদি পরস্পর বিক্রিয়া করে তাহলে কিন্তু হেনরির সূত্র প্রযোজ্য হবে না, ঠিক আছে? তো সেটা শর্তটা আমি আলাদা করে লিখেছি, এই গ্যাসের সঙ্গে তরলের যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে, এটা কিন্তু শর্ত, হেনরির সূত্র প্রযোজ্য হওয়ার শর্ত। বোঝা গেছে? এবার ব্যাখ্যাতে আমরা এই জিনিসটাই বলবো। ধরলাম সেই উষ্ণতা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস, তো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পি চাপে, প্রথমে চাপ ছিল পি, আয়তন কত ছিল 100 ml, তরলে কত গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, x গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, ঠিক আছে? টি ডিগ্রি সেলসিয়াস কোন একটা নির্দিষ্ট উষ্ণতা, সেখানে চাপটাকে আমি পি ধরে নিয়েছি, প্রথমে চাপ ছিল পি, আয়তন কত 100 ml, তখন দ্রাব্যতা কত ছিল x গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, ঠিক আছে? এবার ওই একই উষ্ণতায়, মানে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি গ্যাসটির উপর চাপ বাড়িয়ে 4p করা হয়, মানে চাপ বাড়িয়ে 4 গুণ করা হলো, তবে দেখা যাবে যে 100 ml ওই তরলটিতে, মানে আয়তন তো একই থাকবে, তাহলে দ্রাব্যতা, চাপ যত বাড়বে দ্রাব্যতাও বাড়বে। তো প্রথমে পি চাপে দ্রাব্যতা ছিল x গ্রাম, এখন চাপ আমি 4 গুণ করে দিয়েছি, তারপরে দ্রাব্যতাও কি হবে, 4 গুণ বৃদ্ধি পাবে, তার ফলে দ্রাব্যতা এখন x থেকে কত হয়ে যাবে, 4x গ্রাম, ঠিক আছে? এটাই কিন্তু ব্যাখ্যাটা, খুব ইজি। কি কি একই রাখছি, উষ্ণতা একই রাখছি আর হচ্ছে তরলের আয়তনটা একই রাখছি। দেখো টি ডিগ্রি সেলসিয়াস প্রথমে ছিল ওই একই উষ্ণতায়, মানে পরেও টি ডিগ্রি সেলসিয়াসই আছে, প্রথমে আয়তন কত ছিল 100 ml, পরেও আয়তন কত আছে 100 ml। তো আয়তন আর উষ্ণতা এই দুটো স্থির রেখে আমি কি করছি,
যদি চাপ যত গুণ বৃদ্ধি করব দ্রাব্যতাও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে, কিন্তু এটা কোন ক্ষেত্রে মনে রাখতে হবে, তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতার ক্ষেত্রে। ঠিক আছে, প্রথমে ছিল এক্স, যখন চাপ ছিল পি, দ্রাব্যতা ছিল এক্স, এবার চাপ আমি 4 গুণ করে 4p করেছি, দ্রাব্যতাও কি হয়েছে 4 গুণ বেড়ে গিয়ে 4x হয়ে গেছে। এরকমই দেখা যাবে হেনরির সূত্র অনুযায়ী এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেয় যে সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে শব্দ হয় কেন? সোডা ওয়াটারের হচ্ছে বাংলাটা কি, বাতান্বিত জল। এরকমই একটা অদ্ভুত বাংলা, বাতান্বিত জল মানে বায়ুযুক্ত জল, এটাকেই ভালো কথা বলা হয় বাতান্বিত জল। তো সোডা ওয়াটারের উপাদানগুলো কি কি? বাতান্বিত জল বা সোডা ওয়াটারের উপাদান হচ্ছে জল আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মানে তরল দ্রাবক আর গ্যাসীয় দ্রাবক। এই প্রসঙ্গ চলে আসছে, তাহলে এখানে হেনরির সূত্র প্রযোজ্য হবে। আচ্ছা, এবার সোডা ওয়াটার প্রস্তুতির সময় কি করা হয়, জলের মধ্যে কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে দ্রবীভূত করা হয়। মানে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড তো সাধারণ অবস্থায় কি হবে, অল্প পরিমাণ দ্রবীভূত হবে, কিন্তু হেনরির সূত্রে আমরা কি দেখলাম, চাপ বাড়ালে কি হবে, দ্রাব্যতা বেড়ে যাবে। তো সেই জন্য সোডা ওয়াটার প্রস্তুতির সময় কি করা হয়, কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে প্রচন্ড চাপ দিয়ে দ্রবীভূত করা হয়, প্রবেশ করানো হয়। এবার তাই যখন সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা হয় তখন কি হবে, বোতলের ছিপি খুললে চাপটা বাড়ছে না কমছে? দেখো, ধরো এই বোতলের মধ্যে আমি অনেক বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে জোর করে প্রচন্ড চাপে দ্রবীভূত করে রেখেছি। এবার বোতলের ছিপি খুললে কি হবে, চাপটা কমে যাচ্ছে না, চাপটা কমে যাচ্ছে। এবার কি হবে, যে কার্বন ডাই অক্সাইডটা প্রচন্ড চাপের জন্য মানে বাধ্য হয়ে দ্রবীভূত হয়েছিল বা ডুবে মানে ছিল, এবার বোতলের ছিপি খুললে কি হবে, এবার সেই কার্বন ডাই অক্সাইডটা কি হবে, ভিতরের চাপটা এবার হ্রাস পেয়ে যাবে, তার ফলে কার্বন ডাই অক্সাইডটা প্রচন্ড বেগে বাইরে বেরিয়ে আসতে চাইবে। তো সেই বেরিয়ে আসার সময় কিন্তু শব্দ হবে। ঠিক আছে, বুঝে গেছে ব্যাপারটা? তো আবার আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, সোডা ওয়াটার প্রস্তুতির সময় কার্বন ডাই অক্সাইডকে উচ্চ চাপে জলে দ্রবীভূত করা হয়। তাই যখন সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা হয় তখন বোতলের ভেতরের চাপ কি হবে, হ্রাস পায়, এবং হেনরির সূত্র অনুযায়ী জলে কার্বন ডাই অক্সাইডের দ্রাব্যতাও হ্রাস পায়। চাপ হ্রাস পেলে দ্রাব্যতাও হ্রাস পাবে। সেই জন্য জলে দ্রবীভূত অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বিশেষ শব্দ সহকারে, সাধারণভাবে একটা একটা বা হিসিস একটা শব্দ শোনা যায়, বাইরে বেরিয়ে আসে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আবার বোতলটা দিয়ে বোঝাচ্ছি। দেখো, ধরো না এটা হচ্ছে একটা সোডা ওয়াটারের বোতল, এবার এর মধ্যে আমি কি করেছি, জল ছিল, এর মধ্যে আমি কার্বন ডাই অক্সাইডকে কোনো যন্ত্রের সাহায্যে প্রচন্ড চাপে দ্রবীভূত করে মুখটা বন্ধ করে দিলাম। এবার কার্বন ডাই অক্সাইড কিন্তু চাপটা অনেক ভিতরে বেশি থাকার জন্য কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত হয়ে আছে বা ডুবে আছে। এবার আমি যদি বোতলের ছিপি খুলে দিই তাহলে কি হলো, চাপটা বাড়লো না কমলো? চাপটা কমলো। এবার চাপ কমলে কি হবে, দ্রাব্যতাও কমবে হেনরির সূত্র অনুযায়ী। তো দ্রাব্যতা কমে যাওয়া মানে কি, গ্যাসটা এবার বাইরে বেরিয়ে যাবে। তো সেই জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হবে, মানে অনেক বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, তারা সকলেই চাইবে এবার বাইরে বেরিয়ে যেতে। এবার বাইরে বেরিয়ে যাওয়ার সময় কি হবে, বোতলের মুখের এখানে যখন সমস্ত কার্বন ডাই অক্সাইড একসঙ্গে বেরিয়ে যেতে চাইবে তখন কি হবে, এখানে এক ধরনের আওয়াজ তৈরি হবে। যেহেতু সমস্ত কার্বন ডাই অক্সাইড একসঙ্গে বেরিয়ে যেতে চাইছে, যার ফলে ওদের মধ্যে কি হবে, একটা ঘর্ষণ হবে বা ওদের মধ্যে একটা কলিশন হবে, সংঘাত হবে। সেই সংঘাতের আওয়াজটাই কিন্তু আমরা বা হিসি শব্দ আকারে পেয়ে থাকি। সেই জন্য কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, এর একই রকম একটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোল্ড ড্রিঙ্কস এর বোতল খুলি, ঠিক আছে, যখন কোল্ড ড্রিঙ্কস এর বোতল আমরা প্রচন্ড ঝাঁকিয়ে দিয়ে খুলি তখনও কিন্তু একই রকম হয়। তো কোল্ড ড্রিঙ্কস এর বোতলে কি থাকে, জল থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, আর কি থাকে, চিনি থাকে। আর কোল্ড ড্রিঙ্কস এর কোম্পানির ধরন অনুযায়ী বিভিন্ন ফ্লেভার থাকে। তো ওখানেও কিন্তু দেখবে একই রকম ঘটনা হয়। যখনই আমরা বোতলের ছিপি খুলতে যাবো তখন কি দেখবো যে উপরে ফেনা ফেনা হয়ে যায়, তার কারণ কার্বন ডাই অক্সাইড গুলো বাইরে বেরিয়ে আসতে চায়। আর তখনও কিন্তু একটা আওয়াজ হয়, একটা দেখবে সহসা করে একটা আওয়াজ হয়। বুঝে গেছে ব্যাপারটা? তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা অবশ্যই নোট করে নাও। তো দ্রাব্যতা সম্বন্ধে আশা করি সমস্ত রকম তথ্য তোমাদের দিতে পেরেছি। তাও যদি কিছু না হয়ে থাকে তাহলে পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরপরের ভিডিওতে আমি দ্রাব্যতা সম্পর্কিত যত রকম অঙ্ক আছে সেই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করবো। ঠিক আছে, তোমরা দ্রাব্যতাটা ভালো করে বুঝো, তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। দ্রাব্যতা তোমরা ভালো করে পড়ে নাও। ঠিক আছে।